নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে এই ভিডিওটা আমার জন্য খুব জরুরি। বহুদিন ধরে আমি চাইছিলাম এই ভিডিওটা বানানোর, কিন্তু আমি সুযোগ পাইনি। এবং আমি যেহেতু সুযোগ পেয়েছি, তাই জন্যই আমি এই ভিডিওটা বানালাম। এবং একটি কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা আপনাদের মন্তব্য পেশ করবেন। কারণ আমরা অনেক সময় কি করি, একটা ভিডিও দেখলাম, যা হোক করে দেখে একটু স্কিপ করে দেখে যেটা দেখলাম, যেটা শুনলাম, কিছু না বুঝে সেই বিষয়ে আমরা মন্তব্য করে দিই বা কমেন্ট করে দিই। তাই জন্য আমি সবাইকে বললাম ভিডিওটা লম্বা হতে পারে এবং এখানে অনেকেই জড়িত থাকবে এই ভিডিওতে। তাই জন্য সবাইকে অনুরোধ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে আঘাত দিইনি এবং আঘাত করব না, কিন্তু আমার কিছু বক্তব্য, কিছু তথ্য আমি পেশ করতে চাই, যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। আমাকে নিয়ে অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমার জন্য অনেকেই এখানে অসুবিধার মধ্যে রয়েছে। আমি এবং আমার স্ত্রী মনীষা অনেকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ সত্যি আমরা ভীষণ প্রবলেমেটিক, আমরা দুজনেই সবার কাছে খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছি। আমাদের জন্যই তো এত অশান্তি, এত কিছু। দুবছর আগে 2024 সালে একটি ঘটনা ঘটে আমার বাড়িতে। একটি লাইভ হয় এবং সেখানে আমাকে এবং মনীষাকে ভীষণ বিচ্ছিরিভাবে হেনস্থা করা হয় সেই লাইভের মধ্যে। এবং একটি কথা বলবো, আজকে এই বিষয়গুলো কেন বলছি, কারণ এখন সব কিছু ঠান্ডা, সব দিক দিয়ে ঠান্ডা, কেউ কাউকে নিয়ে আর কিছু বলছে না। এই জন্যই আমি এই কথাগুলো বললাম, যাতে সবাই বুঝতে পারে। কারণ আমি এই কথাগুলো যদি আগে বলতাম, হয়তো কেউ বুঝতো না, কারণ তখন সবার মাথা গরম। সবাই এখন ঠান্ডা আছে বলেই আমি আমার মন্তব্যটা পেশ করতে পারছি। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, একটা লাইভ হয়েছিল এবং সেখানে আমি এবং মনীষা প্রচণ্ডভাবে হেনস্থা হই। আমাদেরকে অনেক অশ্লীল ভাষায়, মানে আমাদের ওপর অনেক অশ্লীল ভাষার প্রয়োগ করা হয়। সেগুলো আমরা জানতাম না, সেগুলো আমরা পরে জানতে পেরেছি। এবং সেই লাইভটি আমার বাড়িতে অনেকক্ষণ ধরে চলে। এবং সেটা আমাদের চ্যানেলে লাইভ হয়নি, সেটা আমার একজন ঘনিষ্ঠ একজন ছিলেন, আমার এখন আর সেই ঘনিষ্ঠতা নেই, তার চ্যানেলে এটা হয়েছিল। এবং আমাদের সেদিনকে বাড়িতে মনীষার একটা ছোট্ট সেলিব্রেশন হয়েছিল চ্যানেলের বিষয়ে, যেদিনকে 5000 সাবস্ক্রাইব করে। জিনিসগুলো স্টপ হয়ে গেছে, বাট আমি এই কারণেই বলছি, কিছু কিছু জিনিস যেগুলো আমার মনে হয়েছে এগুলো ক্লিয়ার করা দরকার। এখানে আমি কারোর সাথে কোনো ঝগড়া করব না, কাউকে কোনো বাজে মন্তব্য করব না, যেটা ঠিক সেটাই বলবো। এবং সেই ক্রিয়েটার, তার সাথে আমার পরিচয় একটা আমার চ্যানেলের মাধ্যমেই হয়। এবং তার সাথে আমার কোনোদিন কোনো দ্বন্দ্ব ছিল না, কোনোদিন আমার সাথে সে কোনো খারাপ ব্যবহার করেনি। এবং একটি কথা বলবো, আমাকে ভীষণ রেসপেক্ট করতেন তিনি এবং আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন, মিথ্যে কথা বলবো না। এবং আমরা ওই সময়টা, আজ থেকে ধরে নিন আমি 3-4 বছর আগের কথা বলছি, আমরা একটা সেট অফ এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছিলাম, উদাহরণ হয়ে দাঁড়িয়েছিলাম, যে নব এবং সেই ব্যক্তিটি, উনি একজন মহিলাই বলবো, এরা খুব ভালো একটা কি বলবো, ভীষণ ভালো একটা এদের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক আছে এবং একটা খুব মিষ্টি সম্পর্ক ছিল আমাদের মধ্যে। এবং আমি ওনার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছি সেটা একদম পরিপূর্ণ হয়ে গেছিল আমার লাইফে। আমার নিজের সিবলিংসও সেই ভালোবাসা আমাকে দেয়নি, যেটা উনি আমাকে দিয়েছেন। এটা আমি কোনোদিনও অস্বীকার করব না।
এবং এটা সবাই জানে যে উনি আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসতেন এবং আমিও তাকে খুব ভালোবাসতাম। এখন আর সেই সম্পর্ক নেই এবং আমি সেই সম্পর্ক আর রাখবো না, আমি সেই যোগাযোগও রাখবো না। কিন্তু কিছু জিনিস আমি ক্লিয়ার করতে চাই, জিনিসগুলোকে আপনারা পজিটিভলি নেবেন, কোনো নেগেটিভলি কিছু নেবেন না। এবং ওই 5,000 সেলিব্রেশনে, 5,000 সাবস্ক্রাইবার সেলিব্রেশনে মনীষার ওই লাইফটাতে অনেক কিছুই ঘটে যায় এবং তার ফলে আমরা ভীষণ বিধ্বস্ত হয়ে পড়ি এবং আমরা ভীষণভাবে আমরা খুব আঘাত পাই ওই সময়টা, ভীষণভাবে আঘাত পাই। এবং ওই সময়টা আমরা পুরোপুরিভাবে একাই ছিলাম, কিন্তু ওই সময়টা আমরা যা হোক করে ওটাকে আমরা ওভারকাম করার চেষ্টা করছিলাম এবং আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম ওই সময়টা, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। এবং ওই দুঃসময়টা একমাত্র আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল মুম, পৌশালী এবং পলাশ চক্রবর্তী। পলাশের সাথে এখন আমার কোনো কথা হয় না, কিন্তু পলাশ ছিল ওই সময়টা। এরা তিনজনে আমাকে এবং মনীষাকে প্রচণ্ডভাবে মেন্টালি সাপোর্ট দিয়েছে। ওই সময়টা ভোলার নয়। আমরা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমাদেরকে একটা প্রপার গাইডেন্স দিয়েছিল এবং আস্তে আস্তে আমরা সেগুলো থেকে ওভারকাম হয়েছি। এবং সেই সময়টা এমন একটা ক্রিটিক্যাল সময় ছিল যে ওই সময়টা আমার জব ছিল না, কারণ আপনারা সবাই জানেন 2024-এ গ্লোবালি রিসেশন পিরিয়ড চলছিল সব কান্ট্রিতেই, ইউএসএ তো পার্টিকুলারলি ছিলই। ইউএসএতে তখন বেশিরভাগ কোম্পানি শাটডাউন হয়ে গেছিল, তো আমাদের কোম্পানিও শাটডাউন হয়ে যায়। তো ওই সময়টা আরও বেশি আমরা বিধ্বস্ত হয়ে পড়েছিলাম কি করে আমাদের সব কিছু চলবে। তো ওই সময়টা তখন পৌশালী প্রচণ্ডভাবে আমাদেরকে মানে আঁকড়ে ধরেছিল যে নবদা কোনো চিন্তা নেই, আমরা আছি। এবং তারা শুধু মেন্টালি সাপোর্ট দেয়নি, ফিনান্সিয়ালি তারা আমাকে সাপোর্ট দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি এদের ঋণ জীবনেও ভুলতে পারবো না, কোনো দিনও না। পলাশের তো নয়, হয়তো পলাশের সাথে আমার কিছু পয়েন্ট অফ ভিউতে মত ভেদাভেদ হয়েছে এবং তার জন্য আমি ওর সাথে সেরকম তারপর আর কোনো কথা হয়নি। কিন্তু এটা তো আমি অস্বীকার করতে পারবো না যে পলাশ আমাকে হেল্প করেনি। ইয়েস, হি হেল্পড মি আ লট, কিন্তু বেশিরভাগ 90% ওই সময়টা আমাদেরকে এবং পৌশালী প্রচণ্ডভাবে সাপোর্ট দেয়, প্রচণ্ডভাবে, মানে জান লাগিয়ে দেয় যে যে করেই হোক নবদা আর বৌদিকে আমরা কোনো রকমভাবে দুঃখ কষ্টের মধ্যে রাখতে দেব না। দেখুন, সব কথা তো সবসময় খুলে বলা যায় না, কারণ আমি যেটা মনে করি ভালোবাসা অন্তর থেকে হয়, ভালোবাসা নীরবে হয়, ভালোবাসা মন থেকে হয়, ভালোবাসা প্রকাশ্যে কোনোদিন হয় না এবং ভালোবাসা পাবলিসিটি করতে না, কারণ আমি জানি ওরা আমাদেরকে খুব ভালোবাসে এখনও, যার জন্যই আমি ওদের প্রতি সে ভরসাটা রাখি, মানে বিলিভ করি আমি, কারণ আমি জানি যে ওরা কোনোদিন গাদ্দারি করতে পারবে না, করবে না কোনোদিন, আর সেটা বিশ্বাস এখনো আছে। তো আমি একটাই কথা বলতে চাইছিলাম, হ্যাঁ, যে ক্রিয়েটারের সাথে আমার যে ঝামেলাটা হয়, যে আপনিও জানতেন যে কি ঘটনা ঘটেছে, আমি তো পরে জানি। এবং এটাও আমি আজকে সবার সামনে বলছি যে ওই দিনকে লাইভ অনুষ্ঠানে কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে যখন তোমার ভিউয়ার্সরা পছন্দ করছে না যে তুমি আমার বাড়িতে আসো, তাহলে তুমি আমার বাড়িতে আর এসো না। আমি স্ট্রেট কাট ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম, কারণ অবশ্যই তোমার মানে আপনার ভিউয়ার্সরা যদি পছন্দ না করে, তাহলে আমি সেখানে জোর জবরদস্তি কেন আপনি আমার বাড়িতে আসবেন। সেই জন্য ওই সময়টা আমি ফাইনালি বলে দিয়েছিলাম যে তাহলে আপনাকে আর আসতে হবে না, কারণ কেউ পছন্দ করছে না, এবং আমি বলে দিয়েছিলাম আর আসবেন না আমার বাড়িতে। কিন্তু তারপরেও কিন্তু আপনার সাথে আমার যোগাযোগ ছিল 7 দিন। আপনি আমাকে ফোন করেছেন, আমিও আপনাকে ফোন করেছি, অনেক কথোপকথন হয়েছে। এবং আমার ভালো মতন মনে আছে আপনি আমাকে এটাও বলেছিলেন, কারণ আমি জানতাম কারা কারা এই কাজটা করেছে, এবং আপনি তখন আমাকে এটাও বলেছিলেন যে
ভাই বাদ দাও না, ওরা তো দুদিনের, ওরকম সাবস্ক্রাইবার তো যাবে আর আসবে, এত রাগারাগি করছো কেন? বলেননি? বলেছিলেন তো, বুঝিয়েছিলেন তো। এবং আমি এইটাও জানি এবং এটাও সত্য, যেদিনকে লাইভ অনুষ্ঠানটা হয়, আপনি লাইভ অনুষ্ঠান শুরু করার আগেই আমাকে আগাম দিয়েছিলেন যে ভাই, আপনি কোনোদিন আমাকে নব বলে ডাকতেন, আপনি আমাকে সবসময় ভাই বলে সম্বোধনা করতেন, কোনোদিন অস্বীকার করব না যে ভাই, তোমাকে কিন্তু লাইভে অনেকেই গালাগাল দেবে, অশ্লীল ভাষায় প্রয়োগ করবে, তুমি কিন্তু কোনো রিয়াকশন দেবে না, বলেছিলেন তো। পরে মা কালী আছে, লাইভটা শুরু হওয়ার আগে আপনি এই কথাটা বলেছিলেন। আমি সেদিন একটু ভ্যাবাচাকা খেয়েছিলাম যে কেন হঠাৎ বললো দিদি, এরকম তো কোনোদিন বলে না, কারণ আমি তো সবসময় আপনার লাইভে থাকতাম। সে যাই হোক, তারপরে যে ঘটনাটা ঘটবে আমি অতটা ভাবনা চিন্তার মধ্যে ছিলাম না। তো মনীষাও বলছিল যে হ্যাঁ তুমি তো এরকম বলো না, কিন্তু আপনি তখন বলছিলেন যে না, এরকম হতে পারে, অনেক সময় হয়তো তুমি মাথা গরম করে ফেলো, তাই তুমি কিন্তু কোনো মাথা গরম করবে না, প্রচুর গালাগাল তোমাকে দেবে, তুমি কিন্তু একদম রিয়াকশন দেবে না, কি বলেছিলেন তো আপনি। কারণ আমার যেটা মনে হয়েছে, আপনার হয়তো বিবেকে কোথাও না কোথাও লাগছিল যে না, যেটা হয়তো হতে হতে চলেছে সেটা হয়তো খারাপ লাগতে পারে আমার ভাইয়ের, তাই না? আমরা তো বসে আনন্দ করছিলাম, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা, আমি এখানে আপনাকে কোনো তেল লাগাতে আসিনি, এটা বাস্তব, এটা বাস্তব যে আপনি আমাকে সত্যিই খুব ভালোবাসতেন। এবং হ্যাঁ, ঘটনাগুলো জানার পর, এবং হ্যাঁ আরেকটা কথা বলে দিই, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে মুম পৌশালির মধ্যে ইনভলভমেন্ট আছে, মানে আমাকে এইসব এই যে ওই লাইভের মধ্যে কারা কারা গালাগাল দিয়েছে, অনেকেই এখনো পর্যন্ত মুম পৌশালিকে সবাই কালপ্রিট বলে মনে করে, মেন কালপ্রিট নয়। আমি বলছি, কারণ মুম পৌশালি কোনো দিনও এই রকম যে ঘটনা যা ঘটেছে, ওরা আমাকে সেই সমস্ত বিষয় বলেছে, কখনো না। আমি এখনো বাই হার্ট এখনো বলছি, কারণ আপনার সাথে কিন্তু সেই লাইভের ঝামেলা হওয়ার পর আপনার সাথে যখন আমার কথা গোপন হয় একটা সপ্তাহ, তার মধ্যেই রিভিল হয়ে গেছিল যে কারা কারা এই কাজগুলো করতে পারে। মুম পৌশালীকে সবাই টার্গেট করে রেখেছে, কিন্তু না, মুম পৌশালী তো এর মধ্যে কোনো ইনভলভমেন্টই নেই। আমাকে তো ওরা এই বিষয়ে কোনো রকমভাবে কোনো মানে ইনফরমেশন তো দূরের কথা, সব ব্যাপারে ওরা আমার সাথে কোনোদিন কোনো ডিসকাশনই করেনি। আমি যেহেতু খুব ভেঙে পড়েছিলাম বলে ওদের সেটা খারাপ লেগেছিল, সেই জন্য ওরা আমাকে একটা মেন্টালি সাপোর্ট দিয়েছে, অ্যান্ড অবভিয়াসলি ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়েছে। মিথ্যে কথা কেন বলবো, ওই সময়টা আমার জব চলে গেছিলো, এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো ওই সময়টা। পলাশ, মুম পৌশালী আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে ওই সময়টা, এবং তারা তো করেছে, এবং আমার আরও বন্ধুবান্ধব আছে, আরও চ্যানেলের ভিউয়ার্সরা আছে, তারাও করেছে। কিন্তু যে সময়টা আমি খুব ভেঙে পড়েছিলাম, ওই সময়টা এরা ছিল। মিথ্যে কথা বলবো না, হয়তো আজকে পলাশের সাথে আমার যোগাযোগ নেই, কিন্তু আমি তার নামটা আমি নেব, আমি এতটা বেইমান নই। এবং আমি সেই ক্রিয়েটারের কথা বলছি যার সাথে আমার এই ঝামেলাটা হলো, সেও কিন্তু কোনোদিন আমার খারাপটা ভাবেনি, কিন্তু কিন্তু যে কাজটা হলো তার চ্যানেলের মাধ্যমে, আমি তো তাকেই দায়ী করব। আপনি তো বুদ্ধিমান ছিলেন, আপনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি সবার থেকে সিনিয়র, আপনি তো ভালো মতনই বোঝেন যে কোনটা ভালো কোনটা খারাপ। তারপরেও কেন এই জিনিসটা হলো? আমি কেন? আমি তো আপনাকে খুব ভালোবাসতাম, আমি আপনাকে সেই দরজাটা দিয়েছিলাম। কোনোদিন এরকম ঘটনা ঘটেছিল যে আমি আপনাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছি বা কিছু করেছি? কত মধুর সম্পর্ক ছিল আমাদের। একদম মিথ্যে কথা বলবো না, আপনি আমাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। যে ভালোবাসাটা আমার সিবলিংসের কাছ থেকে পাওয়া উচিত ছিল, সেটা সম্পূর্ণভাবে আপনি পরিপূর্ণ করে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে অনেক বাজে বাজে কথা বলেছি, আমি আপনাকে খাবার খোটা তুলেছি, ঠিক আছে, আমি আপনাকে অনেক রকম বাজে বাজে কথা বলেছি, যেগুলো আমার বলা উচিত না, কিন্তু বলেছি কেন জানেন? কারণ অন্যায়টা হয়েছে আপনার তরফ থেকে, আপনি করেছেন অন্যায়। এবং আমি এটাও বলছি, যেটা বলেছি যেটা করেছি একদম ঠিক করেছি, কারণ অন্যায় আপনার তরফ থেকে হয়েছে, এবং তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। এবং আমার মনে হচ্ছে যেটা আমি করেছি একদম ঠিক করেছি, এটা আপনিও জানেন। আপনি হয়তো স্বীকার করবেন না,
সেটা আপনার ব্যাপার, কিন্তু সেটা আপনিও জানেন। কিন্তু আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব ছিল না, আপনি তো আমাকে খুব ভালোবাসতেন। এরকমও আমাদের মধ্যে সম্পর্ক ছিল, যেটা আমি আজকে সবাইকেই বলবো, রিভিল করব। মানে যেদিনকে আপনি আমার বাড়িতে আসবেন, আপনি আমাকে ফোন করতেন যে ভাই কিছু খাবি। ইনফ্যাক্ট আমি বলতাম দিদি খুব খিদে পেয়েছে গো, তুমি যখন বাড়িতে আমাদের যখন আসবে আমার জন্য কিছু নিয়ে এসো না। আর সেটা এমনভাবে আপনি প্রস্তুত, মানে আপ্যায়ন করতে, মানে আমি শুধু বলেছি আমার খুব খিদে পেয়েছে, দিদি তুমি যদি আসো, আমি তো বেরোতে পারছি না, অফিস আছে, তুমি কিছু নিয়ে এসো না। মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে কত কিছু নিয়ে আসতো। শুধু একটা ফোন, শুধু আমি বলতাম যে দিদি আমার খুব খিদে পেয়েছে, তুমি যখন আসছো কিছু নিয়ে এসো, তো আমি আজকে আর বেরোতে পারলাম না। তেলে ভাজা, সিঙাড়া, তারপরে উনি জানতেন যে আমি লাল মিষ্টি খেতে খুব ভালোবাসি, এত এত খাবার নিয়ে আসতো। আমি বলতাম তুমি কি করেছো, বলতো তোমার তো খিদে পেয়েছে, খাও না। এরকম ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। ভাইফোঁটাতে আসার আগে আমাকে ভিডিও কল করতেন আপনি, আমার জন্য যখন গিফট কিনতেন আপনি ভিডিও কলে বলতেন যে ভাই বল তোর কোনটা পছন্দ। আমাকে একটা সুন্দর ফতুয়া দিয়েছিলেন, মানে একটা পাঞ্জাবি মতন, কোন কালারটা আমার পছন্দ হবে, যতক্ষণ আমার পছন্দ হচ্ছে ততক্ষণ আপনি ভিডিওটাকে অন করে রেখে দিয়েছেন। আমি বলছি তোমার তো ব্যাটারি শেষ হয়, বলছে ব্যাটারি শেষ হয়ে যাক, তুই আগে পছন্দ কর তোর কোনটা পছন্দ। এইরকম মারাত্মক ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন। এবং শুধু আমাকে নয়, আপনি মনীষাকেও মারাত্মক ভালোবাসা দিয়েছেন। যখনই আপনি আসতেন, মনীষার জন্য সেন্ট, মনীষার জন্য শাড়ি, মনীষার জন্য লিপস্টিক, আপনি কোথাও যদি ঘুরতে যেতেন প্রচুর গিফট আমাদের জন্য আপনি নিয়ে আসতেন। অস্বীকার করব না, কারণ আপনি করেছেন, আমাদের জন্যই এগুলো করেছেন। আপনার বাড়িতে যখন অনুষ্ঠান হতো সবচেয়ে আগে আপনি আমাদেরকে নেমন্তন্ন করতেন, তাই তো? আর যে নেমন্তন্নতে আমি যেতে পারতাম না, পরের দিনকেই আপনি সেই নেমন্তন্নে যা যা মেনু পুরো এরকম টিফিনে করে আপনি নিয়ে আসতেন। মানে এইরকম মারাত্মক ভালোবাসা আমাদের মধ্যে ছিল। তাহলে আপনি কেন এই কাজগুলো করলেন? আমি তো আপনার কোনোদিন ক্ষতি চাইনি, আমি তো আপনাকে ভালোবাসতাম। আমার মায়ের জন্মদিনের কেকটাও আপনাকে দিয়ে কাটিয়েছিলাম, এবং আপনি সেদিনকে আমার মায়ের ঘরে বসে কাঁদছিলেন। আজকে সেই লাইভটাতে মনীষার মৃত বাবাকে নিয়ে টানা হয়েছিল, মনীষার মাকে যাচ্ছে তাই করে বলা হয়েছিল, কিন্তু তাও লাইভটা কন্টিনিউ চলছিল। আপনি তো পারলে লাইভটা বন্ধ করে দিতে পারতেন। কেন সেদিনকে লাইভটা কন্টিনিউ হলো? রাত 10টা থেকে ভোর 4টে অবধি আপনি তো পারতেন যে লাইভটা ঠিক আছে বন্ধ করে দিই, এত গালাগাল দেওয়া হচ্ছে, ওইটুক যদিও আপনি করতেন তাও মেনে নিতাম যে না, দিদিরও খারাপ লাগছে। কিন্তু আপনি লাইভটা কন্টিনিউ করলেন, এবং বাধ্যতামূলক তখন আমি সবার সামনে ওপেন করে দিলাম যে দিদি তুমি আমার বাড়িতে আর এসো না। কি অন্যায় করেছিলাম আমি আর মনীষা? কি ক্ষতি করেছিলাম আমি আপনার বা মনীষা আপনার? এবং আমি আজকে সবাইকে বলতে চাই, আজকে মনীষার সেই লাইভের মধ্যে মনীষার মৃত বাবাকে নিয়ে এত বাজে বাজে কথা হয়েছিল, কিন্তু এই মানুষটাই যখন মনীষার বাবা মারা যায়, সারা দিন, মানে আমার ফোন থেকে শুনেছে যে মনীষার বাবা মারা গেছে, তখন তো উনি একটা অর্গানাইজেশনে কাজ করতেন, সেখানে গেলেন না, সকালবেলা আমার শ্বশুরবাড়িতে হাজির। সেখান থেকে যেখানে বাবা আমার শ্বশুরমশাকে পোড়াতে নিয়ে গেল সেইখানে গেল, তারপর ওখান থেকে আমার শ্বশুরবাড়িতে খায়নি সারাদিন, সে বাইরেই বসে আছে মনীষার পাশে, মনীষাকে সান্ত্বনা দিচ্ছিল। কি আমি ঠিক বলছি তো? আপনি তো এতটা করেছেন আমাদের জন্য। আবার ওই বাড়িতে ছিল, বহুদিন ছিল, যতক্ষণ না মনীষার বাবার কাজ হচ্ছিল, অনেক দিন ছিল। ইনফ্যাক্ট আমাকে মনীষা বলেছে, আমি তো ওই দিনকে ছিলাম না, সেদিনকে রাত্রেবেলায় বেরিয়ে গেছিলাম। ইনফ্যাক্ট আমার শ্বশুরবাড়ির লোকরাই বলছিল যে জানো ওই যে ভদ্রমহিলা এসেছিল, মনীষাকে কিভাবে যে সান্ত্বনা দিচ্ছিল, মনীষার পাশে শুয়েছিল, মনীষার মাথা বুলিয়ে দিয়েছে, মনীষার চোখের জল মুছে দিয়েছে। তাহলে সেই মানুষটা এই কাজটা করতে পারলো কি করে? এবং আমি এটাও জানি যে তাকে পরিচালনা করা হয়েছে এবং তিনি খপ্পরে পড়ে এই কাজটা করেছে, কিন্তু তাও আমি তাকেই দোষ দেব, কারণ তিনি তো সিনিয়র।
তিনি তো 1 মিনিটের জন্য হলেও তো ভাবতে পারতো, সে তো বলতে পারতো যে না আমি এই কাজ করব না, কিন্তু উনিও এর মধ্যে সাই দিয়েছিলেন, তাই তো? আমার কাছে সেই ভয়েস রেকর্ডগুলো চলে আসে, আপনাদেরই ওখান থেকে আমাকে দিয়েছে। এবং এখানেও কিন্তু সবাই মুম পৌশালীকে দোষারোপ করেছে। মুম পৌশালী তো আমাকে কিছুই দেয়নি এই বিষয়। আপনাদের হয়তো সবার মনে থাকবে যে মনীষা একটা লাইভ করেছিল, এবং সেই লাইভের মধ্যে একজন মারিয়াম না মারিয়ানা বলে এরকম একটা এসছিল, এবং সে বলছিল যে এই হয়েছে, এবং আমি নবদার ফেসবুকে আমি সমস্ত কিছু পাঠাবো। মনীষার লাইভ তখন চলছিল, সেই রেকর্ডগুলো এখান থেকে আসে, এবং আমি তার সাথে যোগাযোগও করি। আমি তাকে ফেসবুক মেসেজে লিখি প্লিজ আমাকে কন্ট্যাক্ট করুন, আপনি কে? পরের দিনকে ফেসবুক আইডিটা সে ডিলিট করে দেয়। আমি আর অত পাত্তা দিই না, এবং আমি পারলেই এই ভয়েস রেকর্ডগুলো আমি অনলাইনে দিতে পারতাম, কিন্তু আমি দেব না, কারণ এটা একটা ক্রাইম। বিশেষ করে এখানে মহিলাদের মধ্যে কনভারসেশন চলছিল। একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেখানে নীলকণ্ঠ নয়ন, যে ছোট্ট পটল, সেই নীলকণ্ঠ নয়ন ওখানে বলছে যে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো, এই যে ভয়েস রেকর্ডগুলো যাতে ধরা না পড়ে, এরকম একটা কনভারসেশন সেখানে চলছে, এবং সেখানে বলছে আবার সাবধানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলোও কিন্তু নবদা না দেখে। সেখানে আপনি বলেছিলেন না, মিথ্যে কথা বলবো না, নব আর মনীষা কেউই আমার মোবাইল ছোঁয়ে না, ওরা এরকম নয়, সেদিক থেকে আমি গ্যারান্টি দিতে পারি। তার মানে আপনি জানতেন যে আমরা কতটা সততা, আপনি জানতেন আমরা মানুষটা কেমন, সেই জন্য তো আপনি বলতে পেরেছেন যে না, কখনোই ওরা আমার মোবাইল ছোঁয়নি, আর এটা কখনোই হবে না, ওরা আমার মোবাইল পাসওয়ার্ড জানেও না, আর নব আর মনীষা আমার মোবাইল ধরেও না। আপনি কথাটা বলেছিলেন কি, তাই তো? তাহলে আমি এই কনভারসেশনের উদাহরণটা দিলাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, মনীষাকে আপনি বলছিলেন যে আমি জানি মনীষা আজকে নাচবে, এবং যখন ও নাচবে তখন তোমরা একে একে করে সেখানে আসতে শুরু করবে এবং গালাগাল দেওয়া শুরু করবে। আপনি এরকম একটা কনভারসেশন করেছিলেন, এবং ওখানে বলা হয়েছিল মনীষাকে হিজড়েদের মতন লাগে, মনীষাকে হিজড়ে বলে মন্তব্য করা হয়েছে ওই রেকর্ডে। এইটুকু আমি বলতে পারলাম। আর বেশিরভাগ কনভারসেশন সেখানে নীলকণ্ঠ নয়নের সাথেই হয়েছে। কথাগুলো তো মিথ্যে নয়। এবং সেখানে একটা হাসাহাসি ব্যাপার চলছিল যে কিভাবে ওখানে মনীষাকে টিটকিরি মারা যায়। কিন্তু আপনি বলুন তো, বাই টাচউড, হৃদয়কে ছুঁয়ে বলুন তো, কোনোদিন এরকম হয়েছে যে মনীষা আমার বাড়িতে মানে কি বলবো, বা আমাদের অতিথি আপ্যায়নে বা কোনো রকম কিছুতে কোনো খামতি হয়েছে? একটা পিওর সম্পর্ক কাকে বলে? যেখানে মনোমালিন্যও হয়, আবার যেখানে আনন্দও হয়। মনোমালিন্য হলে সেটাকে নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যে সেটাকে বোঝাপড়া করে নিতে হয়। কিন্তু এটা কিরকম ভালোবাসা হলো? সবই তো ঠিক চলছিল আমাদের মধ্যে। আমি দোষটা আপনাকেই দেব, সে যে যাই বলুক না কেন। আপনি তো কচি বাচ্চা নন, কারণ আপনার এর মধ্যে সাই ছিল। দিনের পর দিন এইটাকে টানা হেঁচড়া করা হয়, এবং এটা নিয়ে অনেক দিন ধরে চলে। আজকে জিনিসগুলো আমি কেন ক্লিয়ার করছি জানেন? কারণ আমার মনের মধ্যে অনেক রকম কথা ছিল যেগুলো আমি বলতে চাইছি, কারণ আমি আপনার থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আমি আপনাকে খাবার খোটা তুলেছি, আমি আপনাকে অনেক বাজে বাজে কথা বলেছি, অশ্লীল ভাষায় পর্যন্ত প্রয়োগ করেছি। সেই ভিডিও এবং লাইভগুলো আমি ডিলিটও করে দিয়েছি, কিন্তু করেছি, অ্যান্ড বেশ করেছি, কারণ আপনি অন্যায়গুলো করেছেন। কিন্তু আমি আপনাকে আর ওই সব বিষয়ে আমি আর যেতেও চাই না, কারণ আমি এইটুকুই আপনাকে বোঝাতে চাই যে আপনি অন্যায় করেছেন। এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে যখন ওই সময়টা ঝগড়াটা হয়, তারপরে 1 সপ্তাহ আপনি আমার সাথে কনভারসেশনে থাকেন, রাইট? তো আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো আপনি আমার বাড়িতে আসবেন। ফোনের মধ্যে তো ওই 1 সপ্তাহের মধ্যে কিছুটা তো আপনি আমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন, বুঝতেও পেরে গেছিলাম এটা কোথা থেকে ঘটেছে। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম, আমি আশা রেখেছিলাম যে আপনি আমার বাড়িতে আসবেন। ওই ফার্স্ট 1 মাস যখন কাটা ফুললি কোনো কথা হচ্ছিল না, যে
ঠিক আছে, যা হবার হয়েছে, আপনি সেটাও যদি করতেন তাও মেনে নিতাম। কিন্তু সেখানে আপনাকে সবাই মিলে যেটা বলছে, কারণ ভেতরের খবর তো কেউ জানে না। আচ্ছা, আমি নয় খুব খারাপ, আমি মিথ্যে কথা বলছি আপনার নামে, আমি নয় খুব খারাপ, আমি যা বলছি এখন সব মিথ্যে কথা বলছি, আমি একটা চিটিংবাজ, একটা ধরিবাজ, আমি মিথ্যুকবাদী। তাহলে একটা প্রশ্ন আপনি আমাকে বলুন তো, আমি নয় খারাপ হতে পারি, তাহলে আজকে তাহলে ফাল্গুনি, পিয়ালিদি, লায়লা, পাখি, ঘণ্টাদা, এরা কেন বেরিয়ে আসলো? সেটা আমি জানি না কি কারণ, আপনাদের মধ্যে কি ঝামেলা আছে আমি জানতেও চাইবো না। আমি খারাপ হতে পারি, ওরা তো খারাপ নয়। আজকে ফাল্গুনিকে নিয়ে প্রচুর টানাটানি হয়। আমি সেদিনকে দেখছিলাম একজন ব্যক্তি, খুব গণ্যমান্য ব্যক্তি, উনি ফাল্গুনিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছিল। আমার কাছে ওটা বাজেই হবে। তার ক্যারিয়ার নিয়ে, তার গৃহস্থ সংসার নিয়ে। এবং আমি দেখেছি ওই লাইভটাতে কমেন্টটা করা হয়েছে যে সারাদিনই সে রান্না নিয়ে ব্যস্ত থাকে, এত রান্না করে যে রেস্টুরেন্টেও এত রান্না হয় না, রেস্টুরেন্টও হার মেনে যাবে, এরকম একটা কনভারসেশন হয়েছে। তো আমি বলতে চাই যে একটা গৃহবধূর কত দায়িত্ব থাকে সেটা কেউ জানেও না। আমরা বেটা ছেলেরা সাধারণত ওটা বুঝতে পারি। এই যে মায়েরা, সে জয়েন্ট ফ্যামিলিতেই থাকুক বা সে নিউট্রাল ফ্যামিলিতে থাকুক, রান্না তার করতেই হবে, সন্তানের জন্য, সবার জন্য। একটা গৃহবধূর প্রচুর দায়িত্ব থাকে। ফাল্গুনি বিদেশে থাকে, সেই বিদেশের কালচার নিয়ে তাকে কাটাছেড়া। ফাল্গুনি তো আপনাকে খুব ভালোবাসতো। এবং আমি এটাও দেখেছি যে যখন আপনার সাথে আমার অনেক কথা কাটাকাটি চলছিল, সেখানে ফাল্গুনি আপনার হয়ে দাঁড়াতো, আপনার হয়ে লড়াই করতো। তাহলে আজকে ফাল্গুনি কেন খারাপ হয়ে গেল? আজকে পাখি কেন খারাপ হয়ে গেল? আজকে ঘণ্টাদা কেন খারাপ হয়ে গেল? আজকে মোম পৌশালী কেন খারাপ হয়ে গেল? আমার এখনো মনে আছে যখন আপনার লাইভ অনুষ্ঠান হতো আমার বাড়িতে, যখন আপনি আসতেন, যখন অন্য লাইভে আপনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতো, এই মোম পৌশালী গিয়ে সেখানে গিয়ে আপনার হয়ে চটিচাটা দিয়ে আসতো একেবারে, যাতে আপনাকে কেউ কিছু বাজে কথা না বলে। তাহলে এমন কি ঘটলো যে সবাই আমাকে, এবং আপনারা কি ভাবলেন আমি সবাইকে কনভিন্স করে আমার কাছে টেনে নিয়েছি? আমি তো তাদের সাথে কোনো যোগাযোগই করিনি, তারা নিজে থেকেই এসছে। এবং তাদের মনে হয়েছে যেটা হচ্ছে সেটা ভুল হয়েছে, এবং হ্যাঁ সেটা ভুল হয়েছে, আমি স্বীকার করি সেটা ভুল হয়েছে। আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো ভুলও করিনি। আর যদিও আমি আপনাকে দু চারটে কেন অনেক বাজে কথা বলেছি, সেটা অবশ্যই আমার বলা উচিত নয়, কারণ আমি একটা শিক্ষিত মানুষ, ঠিক আছে? কিন্তু আমি করেছি, সেটা আমি ঠিক করেছি, কারণ আমার খারাপ হয়েছে, সেখানে আমার ক্ষতি হয়েছে, কারণ আমি বিনা কারণে আমি অপদস্থ হয়েছি। আমি তো আপনাকে খুব ভালোবাসতাম, কত জায়গায় আমরা ঘুরতে গেছি, তাই না? আমরা মেলায় গেছি, হ্যাঁ, একসাথে খাওয়া দাওয়া করেছি, কতবার আপনি আমাকে বাইরে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়ে এসছেন। সবাইকেই বলছি আজকে আমি, মিথ্যে কথা কেন? দাদা বৌদিতে 2-3 বার আমরা গেছি, আমরা শেয়ার করেছি ট্রানজাকশন, আমিও দিয়েছি, আপনিও দিয়েছেন। হ্যাঁ, আমি একবার বলেছিলাম যে দিদি আজকে আমি খাওয়াবো, আপনি কি বললেন? না, একদম না ভাই, আমিও এসছি, আমিও দেব। কি তাই তো? কত ভালোবাসতেন আপনি। আপনি বলতেন আমাকে যে ভাই খাসির মাংস খাওয়াও, আমি বলতাম যে দিদি এখন তো মাসের শেষ, মাইনেটা আসুক আমি খাওয়াবো। পরের দিনকে আপনি কাঁচা মাংস নিয়ে আসতেন কিনে। এরকম একবার হয়নি, অনেকবার। বলতেন না যে ভাই মাংস রান্না করো, আজকে জমিয়ে খাবো আমরা। রান্না করতাম, আপনি বেশ তৃপ্তি হয়ে আমরা খেতাম, খুব আনন্দ করতাম। সরস্বতী পুজোর সময় আপনি বলতেন ভাই ইলিশ মাছ ভাজা করো তো, বলতাম দিদি এই মাছটা তো জোড়া ইলিশ, আমাদের ঝোল হবে, আমি আরেকদিন ভাজা করে করব। আমি আপনাকে ফোন করলাম, আপনি চলে আসতেন। আমি যতবার আপনাকে বলেছি যে দিদি চলে আসো, আপনি এক কথায় চলে আসতেন, ভাই ডেকেছে। কোনোদিন আপনি আমার নাম ধরে ডাকেননি, সবসময় আপনি আমাকে ভাই বলে ভালোবাসা দিয়েছেন। তাহলে আজকে সেই সম্পর্কে কেন ভাঙন ধরলো? কারণ কিছু লোক আপনাকে পরিচালিত করেছে, আপনি সেই খপ্পরে পড়েছেন, এবং আপনারও এর মধ্যে সাই ছিল। শুধু আমি তাদের দোষ দেব না, যার জন্য আজকে এই জিনিসটা হয়েছে।
এবং এই বিষয়ে আমি আর কোনো রকম কোনো ভিডিও করব না, কারণ আমি চাই না এগুলো আর এগিয়ে যাক। আমার অনেক কিছু কনফেস করার ছিল, আমি সেটা করেছি, কারণ যারা আমার জন্য করেছে আমি তো ভাই তাদের নামটা তো আমাকে নিতেই হবে। এবং তাদেরকেও আজ অবধি শুধু আমার আর মনীষার জন্য অনেক কথা শুনতে হয়। কেন? সেটা আমাদের পছন্দ হচ্ছে না, আমাদের ভালো লাগছে না বলেই আজকে এই কনফেসটা করা, যে কেনই বা মুমপৌশালীকে এত কথা শুনতে হয় আমাদের জন্য। ওরা তো কিছুই করেনি, ওরা জাস্ট আমাকে একটা সাপোর্ট দিয়েছে, ফিনান্সিয়ালি আমাকে সাপোর্ট দিয়েছে, মেন্টালি সাপোর্ট দিয়েছে, অনেক কিছুতেই। পলাশও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, মিথ্যা কথা কেন বলবো সেই ছেলেটার নামে। আজকে হয়তো মনোমালিন্য হয়েছে, কথা বলি না। আমাকে মুমপৌশালী পর ওর হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করেছে ফিনান্সিয়ালি, জবের জন্য আমাকে কত জায়গায় আমাকে রেফার দিয়েছে, পলাশও দিয়েছে, মিথ্যা কথা কেন বলবো আমি। হ্যাঁ, আমি রিটার্ন করে দিয়েছি টাইম মতো তারা যেটা আমাকে দিয়েছে, এবং পলাশকেও আমি বলেছি যে আমি রিটার্ন করে দেবো, তুমি যেটা দিয়েছো আমাকে শুধু বলবে। ও আমাকে বলেছে না দাদা, তাহলে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আমি একটা স্মল অ্যামাউন্ট ওর থেকে চেয়েছিলাম প্রথম দিকে, যখন আমার ফার্স্ট জবটা যায় আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছিল ওই সময়, এবং আমি সেটাও ওকে বলেছিলাম আমি রিটার্ন করে দেবো। ও বলেছিল না দাদা তুমি হেল্প চেয়েছো, আমি তোমাকে করেছি, এবং আমি দিচ্ছিলাম ওকে। ও বললো না আমি নেবো না, তাহলে তো তোমার সাথে কথাই বলবো না। আমি যাতে ওকে রিটার্ন না করতে পারি পয়সাটা, তার জন্য আমাকে ব্লকও করে দিল কিছুদিনের জন্য। আবার কিছুদিন পর আনব্লক করে আমি বললাম যে তুমি এই কাজটা করলে কেন? বলে না, ওই সব কথা তুললে আর আমি কথা বলবো না। কেন মিথ্যে কথা বলবো ছেলেটার নামে? এখন আমাদের মত মিল হচ্ছে না বলে আমি ওর সাথে যোগাযোগ রাখিনি, এবং কিছু কিছু জায়গা আমার খারাপ লেগেছে। ওর মনে হয়েছে যে আমি নেগেটিভ সার্কেলে রয়েছি। আমি তো বারবার বলেছি যে মুমপৌশালী নেগেটিভ সার্কেল নয়। ওরা আমাকে কোনো রকমভাবে কোনো কিছুতে ওরা আমাকে কোনো নেগেটিভ মানে ভাবনা চিন্তা দেয়নি, কোনো দিনও দেয়নি। কেন মিথ্যা কথা বলবো? কোনো দিন কারো নামে বদনামও করেনি ওরা। এবং আমি আপনার সাথে আর কোনোদিন যোগাযোগও রাখবো না, এটাও আমি বলে দিয়েছি। আমি কনফেস করলাম সব কিছু, এবং আমি আপনাকে ক্ষমা করে দিলাম। এটা আমি আজকে সবার সামনে বললাম, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমি আপনার কাছ থেকে ক্ষমা কোনোদিন চাইবো না, কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি যেটা করেছি একদম ঠিক করেছি, কারণ ভুলটা আপনার। আপনি তো একজন সিনিয়র মানুষ, আপনি তো পারতেন সব কিছু ঠিক করে নিতে। আপনি তো সব কিছু জানতেন A to Z। আমি কি বললাম? যে আপনি আমাকে আপনার ভালোবাসা দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, যেটা আমার নিজের সিবলিংসরাও দেয়নি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চাহিদা আপনি আমার মিটিয়েছেন, না চাইতেই আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আমরা ঘুরতে গেছি একসাথে, খাওয়া দাওয়া করেছি, কত আনন্দ করেছি। সেই দিনগুলো ভোলার নয়, কখনো না। আর সেগুলো আমি জীবনেও ভুলবো না। কিন্তু এখন এমন জায়গায় গিয়ে সিচুয়েশনটা দাঁড়িয়েছে যেটা আর কখনো ঠিক হবে না, এবং আমি আর ঠিক করব না। আমি আর যোগাযোগ করতে চাইছি না, এবং চাইবও না কোনো দিন। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনি আপনার মতন ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার ইউটিউব চ্যানেল অনেক সাকসেস পাক, আপনি ভালো থাকুন। আমি আর আপনার সাথে কোনো যোগাযোগ করব না। আমিও জানি আপনি আর আমার সাথে যোগাযোগ করতে চান না, আর আমিও চাই না যোগাযোগ হোক। কারণ আমি যেটা বলি সেটা করি, আমার কথার দাম আছে। আমি আর কোনো দিন এই বিষয়ে আপনাকে নিয়ে আর কোনো প্রশ্নও করব না, কোনো কিছু বলবো না। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইবো না, কখনো না। যেটা করেছি আমার মতো আমি একদম ঠিক করেছি, কারণ আমি অপদস্থ হয়েছি, আপনি অপদস্থ হননি। আপনার লোকেরা সেইগুলো নিয়ে আমাকে দিনের পর দিন জ্বালিয়েছে। এবং যারা নতুন এসছে তারা তো কিছুই জানে না, কিন্তু অনেক মানুষ আছে যারা একদম বিচুটি পাতার মতন আগুন লাগা ধান্দায় থাকে, সব কিছুকে একদম পাঁচ ফোড়নের মতন কাজ করে। তাদের কথা আমি বাদ দিচ্ছি, আমার তো কোনো এতে কোনো প্রতিক্রিয়াই নেই। অনেক আমাকে আপনারা তাতানোর চেষ্টা করেছেন, পারেননি, কারণ আমি তাতেই নিই। কেন জানেন? কারণ সেই ফিলিংসটা আমার মধ্যে নেই।
যারা যারা এর মধ্যে যুক্ত হয়েছে নতুন, তাদের জন্য আমার কোনো ফিলিংস নেই, সব কিছু ফেলে দিয়েছি ছুঁড়ে। তো আমি কেনই বা আমার রিয়াকশনটাই তো হয়নি, এবং জীবনেও হবে না, জীবনেও হবে না, কারণ আমি অভ্যস্ত এইসব সিচুয়েশনে। ইউটিউবে জল ঘোলা করে এসছি আমি। বহু মানুষ এখনো পর্যন্ত আমাকে ব্যাক থেকে সাপোর্ট দেয়, যারা এখনো পর্যন্ত আমার সাথে যুক্ত। অনেকে আমাকে বলে আপনার জন্য নাকি আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়েছে। ইম্পসিবল, 200% রং কথা। আপনার কোনো অবদান নেই আমার চ্যানেলের প্রতি। আপনার অবদান আছে সোনার সংসার চ্যানেলে। মিথ্যে কথা বলবো না, আপনি মনীষাকে ধরে ধরে ভিডিও এডিট করা শিখিয়েছেন, লাইভ করতে শিখিয়েছেন, কিভাবে স্ট্রিম লাইভ করতে হয়, কিভাবে লাইভে বসতে হয়, কিভাবে থাম্বনেল বানাতে হয়, A to Z সোনার সংসার চ্যানেল। আপনি ভিডিও এডিট, যেটা মনীষাও স্বীকার করেছে, আপনি সমস্ত কিছু ইনশট অ্যাপ্লিকেশানে কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে ভয়েস মিউট করতে হয়, কিভাবে থাম্বনেল দিতে হয়, সম্পূর্ণ আমিই বলেছিলাম যে দিদি তুমি একটুখানি শিখিয়ে দাও তো মনীষাকে। মিথ্যে কথা বলছি? সোনার সংসার চ্যানেলটাকে আপনি তো সব কিছু, ওকে ভিডিও এডিট করা 90% আপনি মনীষাকে শিখিয়েছেন, সেটা মনীষাও স্বীকারোক্তি গেছে। আমার চ্যানেলে আপনার থেকে কোনো টেকনিক্যালি আমি কোনো হেল্প পাইনি। আমাকে যদি আমার চ্যানেলে যদি হেল্প আমি পেয়েছি, সেটা হচ্ছে কলকাতা ক্যানভাস। গৈরিকা আন্টি আমাকে প্রচুর সাজেশন দিয়েছে চ্যানেল কিভাবে গ্রো করার জন্য কি কি সেটিংস লাগবে। কস্তুরীদি, যিনি আজকে আমাদের মধ্যেখানে নেই, সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরীদি, যার সাথে আমার খুব পার্সোনাল মানে টাচ আপে আছে এখনও। বাবু ওর ছেলে, এখন তো ভিডিও করে না, পড়াশোনা নিয়ে ব্যস্ত। কস্তুরীদি আমাকে ধরে ধরে শিখিয়েছে ইউটিউব সেটিং কোথায় কিভাবে কি দিতে হবে, সমস্ত কিছু। সোমা ওয়ার্ল্ডের সোমা, ধরিত্রী আমাকে প্রথম লাইভ করানো শেখায়, স্ট্রিম লাইভ। আমি এখনো মনে আছে, স্ট্রিম লাইভ করা একমাত্র ধরিত্রী আমাকে শিখিয়েছে। ধরিত্রীকে আমি যদি বলি না যে তুই আমার এটা আমি একদিন স্ট্রিম লাইভ করবো, ধরিত্রীকে আমি আনবো, ও নিজের মুখে বলবে যে নবদাকে আমি শিখিয়েছি। সীমাদি, ওর লাইভে যেতাম, সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইব আমি গেইন করেছি। সীমাদির অবদান আছে, ধরিত্রীর অবদান আছে। ইন্ডিয়ান ব্লগার মুন বলে একটা চ্যানেল ছিল, এখন আর ভিডিওই করে না, ওর চ্যানেলে তো ডেইলি যেতাম, ওখান থেকে আমি প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছি। আপনার থেকেও পেয়েছি গুটিখানা, মিথ্যে কথা বলবো না। কিন্তু আমার চ্যানেল গ্রো করার পেছনে আপনার কোনো অবদান নেই। টেকনিক্যালি আমাকে অনেক বড় বড় চ্যানেলের সাথে আমি যুক্ত আছি, যারা আমাকে খুব হেল্প করেছে। তার মধ্যে আমি কলকাতা ক্যানভাসের নাম নিলাম, সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরীদির নাম নিলাম, আমাদের জীবন বলে একটা চ্যানেল আছে যেটা কলকাতা ক্যানভাসের রিলেটিভ, সেখান থেকে আমি প্রচুর হেল্প পেয়েছি। সীমাদি, সোমা ওয়াল থেকে সোমা, ধরিত্রী, যখনই আমার কোনো ভিডিও আসতো তখন প্রথম আমি, ওরা ফট করে ওদের কমিউনিটিতে আমার ভিডিও দিয়ে দিত যাতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ে। আপনিও দিয়েছেন। টেকনিক্যালি আমাকে ধরিত্রী অনেক হেল্প করেছে, কিছুই জানতাম না লাইভটা কি করে করে, হয়তো চর্চাতে ছিলাম কিভাবে কোনটা কি করে করতে হবে। ইন্ডিয়ান ব্লগার মুন, সীমাদি, সোমা ওয়ার্ল্ডের সোমা, তারপরে মাই লাইফ সুদীপ, অত বড় একটা ক্রিয়েটার, তার সাথে পার্সোনালি আমার দেখা হয়, সেও আমাকে আমার চ্যানেলের বিষয়ে প্রচুর আমাকে হিন্টস এবং সাজেশন দিয়েছে। এবং আরও 3টি বড় মাপের চ্যানেল আছে যেটা পশ্চিমবঙ্গের সবাই দেখে, যার সাথে আমার পার্সোনাল টাচ আছে, কিন্তু তারা আমাকে বলেছে আমাদের বিষয় যাতে তুমি কোনো রকম কোনো নাম আমাদের চ্যানেলে নেবে না, এবং আমাদের বিষয় যাতে কোনো কথা তুমি তুলবে না। ওনারা পার্সোনালি, আমি ফোনে আমি থেকে ওনারা আমার সেটিংসগুলো করে দিয়েছে, যার জন্যই আজকে আমি 1 লাখ অর্জন করতে পেরেছি। এবং সেই সেটিংসগুলোই আমি আপনাকে করে দিয়েছিলাম, কিন্তু কি বদনাম পেলাম যে আপনার চ্যানেল ডাউনে চলে গেছে। এবং যারা বলেছে তারা তো নিজেরা ক্রিয়েটার নয়, জিরো লেভেল তাদের কাছে ওই নলেজটা, কিন্তু আমি যে নলেজটা পেয়েছিলাম সেই সেটিংসটাই আমি আপনাকে করে দিয়েছিলাম। এবং আমাকে বলা হলো আমি ভুল সেটিংস করেছি। এখনো পর্যন্ত এই মা কালীর সামনে বললাম, ঘরে আমার নারায়ণ শিলা আছে, রাধা মাধবের পুজো করি, ভগবানের পুজো করি, এই 7 সকালবেলা বললাম যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে আমি কুষ্ঠরোগে আমার মৃত্যু হবে।
ব্লাড ক্যান্সারে ভুগবো যদি মিথ্যে কথা বলে থাকি। আপনার প্রত্যেকটা সেটিং, সেই বড় বড় চ্যানেল থেকে যে সেটিংসটা আমি আমার চ্যানেলে করেছি, সেই সেটিংসগুলো আপনাকে আমি করে দিয়েছিলাম। যদি মিথ্যে কথা বলে থাকি তাহলে আমি কুষ্ঠরোগে মরবো, ব্লাড ক্যান্সারে মরবো। আমি কোনো দিন আপনার চ্যানেলের ক্ষতি করার চেষ্টা আমি করিনি। আপনি যতবার বলেছেন এটা করে আমি করে দিয়েছি, কিন্তু আমি দেখেছি মধ্যিখান থেকে আপনি ভীষণ ইরিটেট হয়ে যেতেন যদি আমি আপনার চ্যানেলের সেটিংসটা টাইম মতো না করি, কারণ আমারও অফিসের কাজ থাকতো। আপনি একটা ভিডিও করেছিলেন যে আজকাল তো মানুষ বিরক্ত হয়েছে, আমি জানতাম ওটা আপনি আমাকে নিয়েই বলেছিলেন। আমি সেদিকে ফোনও করি আপনাকে যে কেউ কিছু বলেছে, কারণ আমি জানি ওটা আপনি, কিন্তু আপনি ওটা অস্বীকার করলেন, কারণ আপনি জানতেন যদি আমি বলি তাহলে আমি মন খারাপ করব। কিন্তু তাও বলেছিলেন, বলো কে তোমাকে কি বাজে কথা বলেছে। ঠিক কথা বলছি তো? আপনি তো আমার কাছে সমস্ত কিছু রিভিল করতেন, কে আমার ব্যাপারে কি বাজে কথা বলছে, কি করছে। তাহলে আজকে ঘটনাগুলো ঘটলো কেন? আমি খারাপ হতে পারি, কিন্তু ফাল্গুনি তো খারাপ হতে পারে না, মুমপৌশালী তো খারাপ হতে পারে না। তারা তো আপনার লোক, আমার লোক নয়। আমি তো তাদেরকে কাছেও টানিনি ইচ্ছাকৃত করে, আসো আসো আমার ঘরে। আজকে ফাল্গুনিকে অপমানিত হতে হয় প্রায়। ফাল্গুনির কর্মস্থান নিয়ে, তার সাংসারিক জীবন নিয়ে তাকে অনেক হেনস্থা হতে হয়। কেন? আমার এটা বলা উচিত না, এটা এটা আপনাদের আর ফাল্গুনির ব্যাপার, কিন্তু আমার খারাপ লেগেছে, আমি বলতেই পারি। কারণ সেও আমাকে যখন পরে যখন তারা আমার সাথে যুক্ত হলো, সব কিছু যখন জানলো যে হ্যাঁ ওনারা একটা ভুল পথে ছিল, তারাও আমাকে পরে সাপোর্ট দিয়েছে। তো আমি তার হয়ে কেন বলবো না? পাখি, ঘণ্টাদা, লায়লা, পিয়ালিদি, ফাল্গুনি, এরা যখন সঞ্জিদা, সরি নামটা মিস হয়ে গেছিল, এরা যখন পরে যুক্ত হলো আমাকে প্রচুরভাবে ওরা আমাকে সাপোর্ট করেছে। কেন আমি তাদের হয়ে বলবো না? কেন বলবো না? আর কেনই বা একটা মানুষ যদি বিদেশে থাকে, সে তার ক্ষমতায় সেখানে থাকে, সে 16 বছর চাকরি করুক বা 18 বছর চাকরি করুক, আমরাই বা কেন তাকে নিয়ে এত ডিসকাস করব? সেটা তার লাইফের ব্যাপার। তার এক্সপিরিয়েন্স আছে বলেই তাকে সেই কোম্পানিতে সে অত বছর ধরে চাকরি করেছে। সেখানে আমি বলার কে? সেটা আপনাদের কনভারসেশন কেন বলেছেন আমি সেটা বলবো না, কিন্তু আমার খারাপ লেগেছে তাই বললাম। আমি আপনাকে খুবই ভালোবাসতাম, প্রচণ্ড। ওই যে আমি একটাই কথা বারবার বলছি, যে আপনি এত ভালোবাসা দিয়েছেন যে আমার সিবলিংসের থেকেও আপনি সেই ভালোবাসা বেশি পেয়েছি আপনার থেকে আমি। যে ভালোবাসাটা আমার নিজের সিবলিংসের কাছ থেকে পাওয়া উচিত, আপনি দিয়েছেন সেটা। আপনি আমাকে মায়ের মতন টেক কেয়ার করেছেন। মিথ্যে কথা কেন বলবো সবার কাছে? আমার জন্মদিন হলে, মনীষার জন্মদিনটা আপনি কি সুন্দর করে প্ল্যান করেছেন, সারপ্রাইজ দিয়েছিলাম, মনে আছে? রুম অন্ধকার করে সবাই মিলে একটা সারপ্রাইজ দিলাম। মনীষাকে আপনি কত ভালোবাসতেন, বারবার বলতেন চলো মনীষা তুমি আমার বাড়িতে আসো, থাকবে। কতবার আপনি রিকোয়েস্ট করেছেন, আমরা গিয়ে থাকিও নি, একদিন শুধু গেছিলাম। সেদিনকে আপনি আবার আমার জন্য নানপুরি অর্ডার করলেন। আপনি জানেন যে আমি নানপুরি খেতে খুব ভালোবাসি। তারপরে একটা দোকান থেকে কালো জাম অর্ডার করেছিলেন। দুপুরবেলা আপনাকে যে হোম ডেলিভারি থেকে খাবার দেয়, আমার প্রিয় সেই খাবারগুলো আপনি এনে দিয়েছেন। মনীষা যেহেতু আলু সেদ্ধ খেতে ভালোবাসে, আলু সেদ্ধ, ডাল, বেগুন ভাজা, মাছের ঝোল, কত রকম খাবার অর্ডার হয়েছিল। আবার রাত্রেবেলা আমরা দাদা বৌদিকে বিরিয়ানি খেলাম। আমি বললাম যে চলো দিদি আজকে আমি খাবো, তুমি বললে যে না আমি খাওয়াবো। অনেক বাজে বাজে কথা আমি আপনাকে বলেছি, কিন্তু কেন বলেছি সেটা কোনোদিন চেষ্টা করেছেন? অন্যায়গুলো তো আপনি স্বীকার করেননি। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কথাটাই বলবো। আর আরেকটা কথা আমি যেটা সবাইকে বলতে চাই, আমি আর কারোর সাথে আমি থাকতে চাই না। আমি বেরিয়ে আমি 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 কারণ 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 আমাকে নিয়ে প্রচুর সমস্যা এখানে, মানুষদের প্রচুর সমস্যা। আমি হচ্ছি মেন কালপ্রিট। সবার জীবনে আমি কষ্ট এনেছি, সবার জীবনে আমি অনেক প্রবলেম এনেছি। তাই জন্য আমি আর কারোর সাথে কোনো রকমভাবে কোনো দেখা সাক্ষাৎ করব না, কারোর সাথে আমি কোনো কথা বলবো না। আমাকে তোমরা আর কেউ ফোন করো না, কেউ SMS করো না, কিচ্ছু না। আমি খুব খারাপ মানুষ, আমি চিটিংবাজ, আমি ধরিবাজ, আমি তুকতাক করি। আমরা খাবারে ওষুধ বড়ি মেশাই, মানুষকে পটিয়ে নিই ওষুধ খাইয়ে। আমার বাড়িতে কেউ ভয়তে কেউ খাবার খেতে চায় না, মনীষার সাথে কেউ ঘুরতে চায় না। ওর সাইজ এত বড়, হয়তো গাড়িতে চাপতে গেলে জায়গা হবে না।
অনেক। আমি নাকি কারোর থেকে হেল্প নিলে নাকি তাকে নাকি রিটার্ন করতে চাই না, অনেক কথা আমাকে শুনতে হয়েছে, যেটা আমার মনে হলো আমি সত্যি খুব খারাপ। সত্যি আপনারা মানে আমি আপনাদের কাছে ঋণী। আপনারা এত করেছেন, আমি আপনাদের জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করিনি। এই জন্যই বললাম যে সবচেয়ে ভালো হয় যে আমি আপনাদের জীবন থেকেই সরে যাই। আমি হচ্ছি আপনাদের সবার কাল। এই জন্য আমি চিরবিদায় নিলাম আজকে আমি আপনাদের কাছ থেকে। আর আমি আপনাদেরকে যোগাযোগ করব না, চিন্তা করবেন না, আমি আর আপনাদেরকে ডিস্টার্ব করব না, কাউকে না। আমি চলে যাচ্ছি ইন দ্য সেন্স চ্যানেল থেকে আমি যাব না, ভিডিও করব, কারণ আমাকে এখানে খাটতে হয়। আমাদের ভবিষ্যতে একটা ভালো দিন আসতে চলেছে, তার জন্য আমরা অনেক চেষ্টা চলছি। আমি একটা ভালো চাকরির খোঁজে এখনও আছি। আমার সংসারে টানাপোড়েন প্রচুর আছে। ইউটিউবটা করি যাতে আমার ফ্যামিলি সাপোর্টটা পাই, এবং আমি মন দিয়ে ইউটিউবটা করি। আমি এখন একটা ভালো কাজের সন্ধানে রয়েছি, একটা ভালো চাকরির সন্ধানে রয়েছি। আমাকে সংসার একা টানতে হয়। আমি কারোর ভালো করতে পারিনি জীবনে। আমার মতন চিটিংবাজের সাথে, আমার মতন ঠকবাজের সাথে কারোর থাকা উচিত নয়। আপনারা আমার জন্য অনেক করেছেন, তাই জন্য আমি চিরবিদায় নিলাম আপনাদের জীবন থেকে। চিন্তা নেই, আমার তরফ থেকে আর মনীষার তরফ থেকে আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা সবার বোঝা হয়ে দাঁড়িয়েছি, এই বোঝাটা এখন আপনাদের হালকা হয়ে যাবে। নিশ্চিন্তে থাকুন আপনারা, কারণ আমি আর নিতে পারছি না। আমরা ঠকবাজ, আমরা খাবারে ওষুধ বড়ি করি, লোককে পটিয়ে নেব। আমি ভণ্ড। মনীষার সাথে কেউ ঘুরতে পারবে না, কারণ ওর সাইজ খুব বড়। যদি গাড়িতে বসে তাহলে হয়তো বসতে অসুবিধা হবে। মনীষা তো বলেনি যে কোনোদিন যে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও, বলেছে কি? ও তো একটা সাধারণ মেয়ে। আমরা মোটা হতেই পারি, তাই না? আমরা যাদের যাদের কাছ থেকে হেল্প পেয়েছি আমরা তাদেরকে দিয়ে দিয়েছি, এবং যারা যারা আরো হেল্প করেছে বলবেন, আমি আস্তে আস্তে করে সব ফিরিয়ে দেব। সময় দিতে হবে আমাকে, আমি একটা চাকরির খোঁজে আছি। আর আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না, মনীষাও রাখবে না। হ্যাঁ, সেটা মনীষার ব্যাপার, আমি আমার বক্তব্য বলবো, মনীষা কি করবে সেটা ওর ব্যাপার। আর নয়, আমার মতন খারাপ মানুষ আপনাদের জীবনে না থাকাই ভালো। আর যে সম্পর্কে সবসময় সন্দেহর মধ্যে, যে সম্পর্কে সন্দেহ থাকে সেই সম্পর্ক না রাখাই ভালো। যার মনে হচ্ছে, যার আমাকে নিয়ে প্রচুর সন্দেহ, যার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন, যে আমি হয়তো পাল্টিবাজ, আমি অনেক কিছু, তাহলে আমার সাথে আর থাকাই দরকার নেই। আর একটা কথা আজকে আমি বলে রাখলাম, আমার মরা মায়ের দিব্যি খেয়ে বললাম, আমার যে সন্তান আসছে তার দিব্যি খেয়ে বললাম, আমি যেটা বলি সেটা করি। আমি সম্পর্ক বজায় রাখতে পারি, এবং আমি ডিগবাজিও খাই না, আমি ফ্লিপার নই, আমি ফ্লিপ করি না। একবার আমি যাকে মন থেকে বার করে দিয়েছি তাকে মন থেকে বার করে দিয়েছি, আমি আর সেখানে আর ফেরত যাব না, আর এটা কেউ করতে পারবে না। এত বড় একটা দিব্যি খেয়ে বললাম, আমার সন্তানের দিব্যি খেয়ে বললাম আমি, নাহলে আমি কুষ্ঠরোগে ভুগবো, আমার মুখ দিয়ে কাঁচা রক্ত পড়বে, আমি ব্লাড ক্যান্সারে ভুগবো যদি মিথ্যে কথা বলে থাকি। আর আমি আপনাদের জীবনে থেকে আমি বেরিয়ে যাচ্ছি, আর কারোর কোনো কষ্ট হবে না, নিশ্চিন্তে থাকুন আপনারা। আর কেউ আমাকে SMS করবেন না, কেউ আমাকে ফোন করবেন না, আমি প্লিজ সেপারেট থাকতে চাই। আমি আর কারোর সাথে কোনো রকম কোনো সম্পর্কে থাকতে চাই না। ঠকে গেছি আমি, কারণ আমি নিজে ঠকবাজ, তো আমি চিটিংবাজ। মনীষার আমি চিটিংবাজ, দুজনেই আমরা চিটিংবাজ। আমি ভণ্ড, আমি অনেক 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 কথা শুনেছি।
কিন্তু তারপরেও আমি একবারের জন্য মুখ খুলিনি। কেন জানেন? কারণ আমি ভালোবাসতাম। এটা যদি বলি তাহলে হয়তো মনে আঘাত পাবে, এই জন্য চেপে গেছি। আর বলবোও না কোনোদিন, কোনোদিন বলবো না, কখনো না। আর যারা যারা আমাকে হেল্প করেছো, যারা যারা আমাকে সহায়তা করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমার ওই খারাপ সময়টা তোমরা সব সময় পাশে ছিলে। অর্পণ, মালিনীদি, তারপরে হচ্ছে শম্পা, আমার অনেক কলেজের বন্ধুবান্ধব, আমার স্কুলের বন্ধুবান্ধব, আমার অফিসের বন্ধুবান্ধব, সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে ওই খারাপ সময়টা, যখন আমার চাকরি ছিল না, ওই 2 বছর। তাদেরকে তো সম্বন্ধনা জানাতেই হবে, কারণ কারা কারা কি হেল্প করেছে সেগুলো তার ঢোল পিটিয়ে তো বলার দরকার পড়ে না। কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব আছে কলেজের, স্কুলের, যারা আমাকে সত্যি ভালোবাসে। পার্টিকুলারলি যেমনি আমি আরও 2জনের নাম নেব, ওই সময়টাতে আমার কুমকুম বৌদি, মানে আমার জ্যাঠতো দাদা বৌদি, কুমকুম বৌদি, কৌশিক দাদা ভাই মারাত্মকভাবে আমার পাশে ছিল। আমার শাশুড়ি মা মাসে মাসে আমাকে বাজার করে দিয়ে গেছে, মানে মাসের বাজারটা আমাকে পর্যন্ত করে দিয়ে গেছে। তার তো ইনকাম নেই, কিন্তু জানে যে জামাই বিপদে পড়েছে। আমার শ্বশুরবাড়ি পুরো একদম ঝাঁপিয়ে পড়েছিল ওই সময়টা, আমার কাউকে বলিনি, আজকে কথাটা বললাম। আমার জ্যাঠতো দাদা বৌদি, কুমকুম বৌদি, আমার কৌশিকদা ঝাঁপিয়ে পড়েছিল একদম। এই দুটো পরিবার যদি না থাকতো না, ওই সময় দাঁড়াতে পারতাম না। ফিনান্সিয়ালি আমাকে প্রচণ্ডভাবে এরা হেল্প করেছে। হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে, আর এখনো ঢিট হয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমার কিছু বন্ধু বান্ধব, যেমনি ফেজল, নাসির, সুতপা দত্ত, আমার খুব পুরনো বন্ধু, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস। নো ডাউট শি ওয়াজ দেয়ার উইথ মি, আনটিল নাও শি ওয়াজ উইথ মি। সুতপা দত্ত আমার ফ্যামিলি ফ্রেন্ড। আমার মা ওকে খুব ভালোবাসতো। যে কোনো আমাদের বাড়িতে অনুষ্ঠান, সুতপা আমাদের বাড়িতে আসবেই আসবে। এবং সুতপা আমার মাকে প্রচণ্ডভাবে ভালোবাসতো, প্রচণ্ড। যখন আমার মা গত হয়, সুতপা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। সুতপার বিয়েতে সব অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করেছি। সুতপার আইবুড়ো ভাত পর্যন্ত আমাদের বাড়িতে হয়েছে, আমার মা নিজে হাতে সব আয়োজন করেছিল। সত্যি মেয়েটা আমাকে সারা, যখনই বিপদে পড়েছে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার বন্ধু নাসির, যে এখন ইটালিতে আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, ফয়জাল যে বিদেশে থাকে, আমার অফিসের বন্ধু, সে পর্যন্ত আমাকে হেল্প করেছে। আমার আগের কোম্পানির মালিকরা ওই সময়টা আমাকে এতটা, আমার ভালো কন্ট্যাক্টস আছে। আমি যে কোম্পানি তাকে চাকরি করেছি, আগের কোম্পানি যেগুলো 6-7 বছর, তারা এখনো পর্যন্ত আমার সাথে যোগাযোগ রেখেছে। ঝাঁপিয়ে পড়ে, যখনই আমি বিপদে পড়ি তারা এসে ঝাঁপিয়ে পড়ে রীতিমতো। প্রচুর সাপোর্ট পেয়েছি আমি ওই 2 বছর। মুমপৌশালী তো ছিলই, ওদেরকে তো আলাদা করে আর কিছু বলতে হবে না। ওরা প্রথম থেকে আজ অব্দি আছে ওরা। অর্পণ, মালিনীদি তো মানে কোনো তুলনাই হয় না তার। উনি অন্য লেভেলের, জাস্ট অন্য লেভেলের। আমি তার নামটা এখানে নিতে চাই না, অর্পণের নামটাও নিতে চাই না আমি, কারণ তারা করেছে আমার জন্য। এবং যাদেরকে সত্যিকারের ভালোবাসা যায় না, প্রচার করার দরকার পড়ে না, কারণ আমি জানি তারা আমাকে খুব ভালোবাসে প্রচণ্ড। মুমপৌশালী আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আমি চিরঋণী। যে সময়টা আমার পাশে থাকার কথা আমার নিজের লোকের, সেই সময়টা একমাত্র মুমপৌশালী ছিল। ওই একটা মাস আমার কি গেছে একমাত্র ওরা জানে, পলাশ, মুম আর পৌশালী। আমাকে হ্যাপি রাখার জন্য পলাশ একটা ট্যাব পাঠালো স্যামসাং এর, এত বড়, বলে দাদা তোমার জন্য সারপ্রাইজ আছে,
ইউ উইল বি ভেরি হ্যাপি। জাস্ট আমাকে খুশি করার জন্য আই এম সারপ্রাইজড, পরের দিনকে একটা দেখি একটা স্যামসাংয়ের বিশাল বড় ট্যাব আমাকে দেয়, গিফট করে ও। মিথ্যে কথা বলছি পলাশ? আমাকে কিভাবে হ্যাপি রাখবে সেই চিন্তা করে। পলাশ অনেকবার আমাকে বলেছিল যে নবদা প্যাচ আপ করে নাও, এবং ও নিজেই বলেছে যে উনি আমার কাছে ক্ষমা চেয়েছে তোমার জন্য, উনি যেটা করেছে ভুল করেছে। ভুল বলছি পলাশ, কিন্তু আমি তোমাকে কি বলেছিলাম, উনি যতই ক্ষমা চাক আমি ওনার সাথে প্যাচ আপ করবো না। ঠিক কথা তো পলাশ? কতবার তুমি আমাকে বোঝানোর চেষ্টা করেছো, যা হবার হয়েছে ভুলে যাও, প্যাচ আপ করে নাও, ভালো লাগছে না, তুমি ওখানে নেই, ভালো লাগছে না। কি ঠিক কথা বলছি তো? খারাপ কথা তুমি কিছু বলনি, তুমি চাইছিলে যাতে আমাদের মধ্যে একটা মিলমিশ হয়ে যায়, সব ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমিই চাইনি। কারণ আমি বেরিয়ে এসেছি, ঘটনাটা ঘটে গেছে, কারণ তুমিও জানতে, তোমার সাথে কত কনভারসেশন হয়েছে এই ব্যাপারে, তুমি তো বলতে যে আমি সব জানি নবদা, যা হবার হয়েছে ভুলে যাও। কিন্তু এগুলো কি ভোলার? তুমি বলো তো, আজকে এই ঘটনাটা যদি তোমার সাথে হতো তুমি কি করতে? আজকে তোমার বাবা মাকে নিয়ে কেউ যদি আজে বাজে বলে তুমি কি করতে? আমি একজনের বাড়িতে আছি, সেখানে লাইভ চলছে, সেখানে যার বাড়িতে রয়েছি তার সেই মানুষগুলোকে আমার চ্যানেলের লোকেরা গালাগাল দিচ্ছে, সেখানে আমার কি করণীয় উচিত? তাদেরকে থামিয়ে লাইভটাকে বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেটাও হয়নি। সেটাও যদি তিনি করতেন তাও আমি মানতাম যে আমি তাকে থ্যাঙ্কফুল, মানে তাকে আমি থ্যাংক ইউ জানাতাম যে না, তার ভালো লাগছে না, সত্যি তো তারও খারাপ লাগছে, কিন্তু সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তিনি আনন্দ করছেন, হাসছেন, ফিরছেন, সে দু চারটে উনি বলেছেন, কিন্তু সেটাতে তো কিছু হয় না, লাইভটা বন্ধ করে দিলেই তো হয়ে যেত কাজ। সে ঠিক আছে, সেটা তার ব্যাপার, তার চ্যানেল, আমি তাকে বলতেও যাব না। এবং আমি একটাই কথা বলবো, আমি সব ভুলে গেছি, আমি ভুলে যেতে চাই, ভুলে গেছি এবং ভুলে যেতে চাই যে এরকম কোনো ঘটনা আমার জীবনে হয়েছে। কারণ আমার একটা সামনে খুব ভালো দিন আসতে চলেছে, আমি সেইটা নিয়ে থাকতে চাই। আমি আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে থাকতে চাই না আমার জীবনে। এখন আমি শুধু আনন্দ চাই, পজিটিভ চাই, একটা নতুন জীবন আসতে চলেছে, আমি সেইটাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। এই জন্যই আমি ক্ষমা করে দিলাম আমি আপনাকে, কারণ আপনি দোষ করেছেন, এবং আমার একটা ভালো সুন্দর জীবন আসছে, আমি সেইটাকে নিয়েই আমি ভালো থাকতে চাই। কিন্তু আমি আপনার থেকে কোনোদিন ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি ক্ষমা করে দিয়েছি আপনাকে, এবং ক্ষমা করব, কারণ ভুলটা আপনার। এবং আপনি তো নিজে ভিডিওতে বলেছেন যে আমি কোথাও যেতে চাই না, আমাকে জোর করে ডাকা হয়। যখন আমার পরিবারের নতুন পরিবারের সদস্য যখন আপনার সাথে যুক্ত হলো, আপনি তো নিজেই ভিডিও করে বলেছেন যে আমি তো যেতে চাইনি, আমাকে বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে, তাই জন্য আমি গেছি, কারণ আমিও চাই আমাদের মধ্যে সম্পর্কগুলো ভালো হোক, তাই আপনি বলেছিলেন তো। তাই জন্য বলছি, যেসব উস্কানি দেওয়ার জন্য প্রচুর মানুষ আছে তাতানোর জন্য, আমি তাদের কথা ধরতে চাইছি না, কারণ তারা ইউটিউবের ওয়াইও পর্যন্ত তারা জানে না। এখানে প্রচুর মানুষ আছে যারা সোশ্যাল মিডিয়াতে আসে শুধু লাগানি ভাগানি করার জন্য, আর আমরা যারা ক্রিয়েটার এতদিন ধরে খাচ্ছি, আমরা শুধু আসি আমাদের ভিডিও করার জন্য, এটা একটা প্রফেশনাল জায়গা হিসেবে আমরা নিয়ে নিয়েছি। তো পার্সোনাল লেভেলে আমরা যেতেও চাই না, কারণ এটা পার্সোনাল লেভেলে যাওয়ার জায়গা নয়, কিন্তু মানুষ আজকাল এইটাকে পার্সোনালি নিয়ে নিয়েছে, পার্সোনাল অ্যাটাক করার জন্য। তো সেই কথা তো, তাদের কথা তো আমি ধরিই না, বিকজ তারা সেই লেভেলের আমার কাছে সমতল নয়। আমি এখনো বলবো আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কোনো যোগাযোগ আমি আপনার সাথে করতে চাই না, কোনোদিন করবও না। আপনি হ্যাপি থাকুন, নিজের মতন থাকুন। আমি জানি এই ভিডিওটাতেও কেউ স্যাটিসফাইড হবে না, অনেকেই আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করবে, নো প্রবলেম। আমার মনে যেটা মনে হয়েছে বলার দরকার আমি বলেছি, যারা আমার জন্য করেছে তাদের নামটাও আমি নিলাম, কারণ তাদের ক্রেডিট আছে আমার জীবনে, তাদের অবদান আছে আমার জীবনে।
আর আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না, আমি নিজের মতন থাকতে চাই। হ্যাঁ, যোগাযোগ অবশ্যই রাখবো, আমার ঘনিষ্ঠ যারা বন্ধু বান্ধব যারা আমাকে সত্যি ভালোবাসে আমি তাদের সাথেই যোগাযোগ রাখবো। যারা আমাকে সত্যি ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যাদের মনে আমাকে নিয়ে কোনো সন্দেহ নেই, আমি তাদের কাছেই থাকতে চাই। অনেক খারাপ মানুষ আমি, কারণ আমার জন্য অনেক ক্ষতি হয়েছে অনেকের, এবং যাদের যাদের ক্ষতি হয়েছে আমার জন্য আমি তাদের কাছ থেকে ক্ষমা চাইলাম, তাদের কাছে আমি ক্ষমা চাইলাম। যাদের যাদের জন্য আমার জন্য যাদের যাদের ক্ষতি হয়েছে, আমার জন্য যাদের যাদের ক্ষতি হয়েছে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি একটা খারাপ মানুষ, আমি একটা বোরিং মানুষ, আমার কোনো ভ্যালু নেই, আমি ভীষণ অহংকারী, ভীষণ বাজে, ভীষণ নোংরা, একটা ভণ্ড, একটা চিটিংবাজ, যে তুকতাক করি। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমি। আমরা হচ্ছি বেঈমান, আমাদের রক্তে বেঈমান। আমাদের মতন বেঈমান আর চিটিংবাজ পৃথিবীতে আর দুটি হয় না। আমরা ভীষণ খারাপ, প্রচণ্ড। আর এই জন্যই বলছি আমার মতন খারাপ মানুষের সাথে থাকতে হবে না। তোমরা হ্যাপি থাকো, তোমরা ভালো থেকো, আর আমি কোনো যোগাযোগ করব না। আমি চির বিদায় নিলাম সবার কাছ থেকে। আমি আমার মতন করে ভিডিও করব। মনীষা ব্যাপারটা আমি বলতে পারছি না, কিন্তু আমাকে আর প্লিজ, আমি চাই কেউ আমাকে আর কোনো SMS না করুক, কোনো ফোন না করুক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যাতে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই। যারা যারা আমাকে অপদস্থ করেছে তোমাদের প্রতি আর কোনো আমার রাগ নেই। আর ভালোবাসা, যেটা আমি সবসময় বলি, অন্তর থেকে হয়। ভালোবাসায় বিশ্বাসে টেকে, সন্দেহে টেকে না। ভালোবাসার জন্য অগ্নি পরীক্ষা দিতে লাগে না। যদি কেউ বেইমানি করে সে করবেই, তাকে আমরা আটকাতে পারবো না। সেটাকে মনে করতে হবে ভগবানের ইচ্ছে, এবং সেখান থেকে দূরে চলে আসতে হবে, ব্যাস এইটুকুই। ভালোবাসা প্রচুর পেয়েছি তোমাদের কাছ থেকে, বিশেষ করে মোম পৌশালী। যে সময়টা আমার এক্সপেক্ট করেছিলাম অন্য কেউ থাকবে, কিন্তু সেই সময়টা মোম পৌশালী ছিল। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, ওরা হয়তো যদি না থাকতো আমি প্রচণ্ড ওই সময়টা হয়তো আরও আমি অসুস্থ হয়ে পড়তাম। থ্যাংক ইউ সো মাচ। খুব টেক কেয়ার করেছেন মোম পৌশালীরা, আমার প্রচণ্ড টেক কেয়ার করেছে, মিথ্যে কথা বলবো না। আজকে সবাইকেই বললাম। এবং আপনিও টেক কেয়ার করতেন, যখন আপনি শুনতেন যে আমার খুব শরীর খারাপ ছুটে ছুটে চলে আসতেন। কিন্তু জায়গাটা আপনি খারাপ করে দিয়েছেন, আপনি পরিচালিত হয়েছেন। কিন্তু পরিচালিত হলে কি হবে, দোষটা আপনারই, কারণ আপনি তো বাচ্চা নন। সব কিছু জেনে বুঝেও আপনি এখানে সাই দিয়েছেন। আপনারও প্ল্যান ছিল, আপনারও স্ট্র্যাটেজি ছিল, সব কিছু শুধু মজা নেওয়ার জন্য। মজা আপনারা পেয়ে গেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোহরা হয়েছি, আমরা গুটি হয়েছি। 3টে বছর খুব ভালো ছিল, সম্পর্কটা খুব আনন্দে কাটিয়েছি। এইটুকুই স্মৃতি হয়ে থাকবে, এর বেশি আর কিছু আমি আর মনে রাখতে চাই না, ব্যাস। কারণ আপনি আমার কোনোদিন ক্ষতিই করেননি, হঠাৎ করে এটা কেন যে হলো আমি এটাও বুঝতে পারলাম না। আর আমি চাইও না, আর আমি চাই না মন থেকে যে আমাদের মধ্যে কোনো কিছু আর সেই সম্ভাবনা থাকুক প্যাচআপ হবার। হবে না, হবে না, হবে না, কখনো হবে না। আর আমি আর কোনো দিন দেখা করবার চেষ্টাও করব না, আর কোনো দিন দেখা করব না। ইম্পসিবল। যেটা বলি সেটা আমি করি, আর নয়, শেষ। অনেক ঠকেছি, আর নয়। আর আমি অনেককে ঠকিয়েছি, আর আমি কাউকে ঠকাতে চাই না, কারণ আমি একটা ঠকবাজ, আমি একটা চিটিংবাজ, আমি একটা সন্দেহজনক মানুষ, আমি একটা পাল্টিবাজ, আমি একটা ধরিবাজ, আমি তুকতাক, ভণ্ডা, অনেক কিছু। আর চিন্তা করবেন না, মনীষা কারোর সাথে ঘুরতে যাবে না, কারণ
হয়তো ওর ঘোড়া যে গাড়িটা আপনারা বুক করবেন সেখানে ও বসবে আর জায়গা হবে না, তখন আপনারা সারাক্ষণ কষ্টে থাকবেন, হয়তো মুখের সামনে বলবেন না, সেই কষ্টটাও আমরা দিতে চাই না আপনাকে। মনীষা কারোর সাথে দেখাও করবে না, আর না, আর এখন ওর সাথে তো কথা বলা তো দূরের কথা, ও এখন বাপের বাড়িতে আছে, তো ওই সব বিষয় নেই, ও নিজের মতন রয়েছে, থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি, এইটুকুই বলবো, আর নয়। আমি এবার এটাকে শেষ করতে চাই। আর যারা যারা আমাকে ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, যে সময়টা তোমরা আমার পাশে ছিলে, সবাই সবাই, সবচেয়ে প্রথমে আমি মুম পৌশালী আর পলাশের নামটা নেব। পলাশের সাথে এখন আর যোগাযোগ নেই, কারণ ওর মত অন্যরকম, তাই ওর বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। রাজা, তারপরে আসছে অর্পণ, মালিনীদি, বাদ বাকি আমার বন্ধু বান্ধবরা, কলেজের বন্ধু বান্ধবরা, তারা আমার সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। আমার ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার শাশুড়ি মা, যখন ঘটনাটা ঘটে ওরা সব জানতে পারে, তখন হই হুল্লোড় আমাদের বাড়িতে, যে কি এমন ঘটলো। আমার জ্যাঠতো দাদা বৌদিরা ওরা সবসময়, আমার ফ্যামিলি মেম্বার এই কজন তো ছিল, আমার বন্ধু, আমার পার্সোনাল বন্ধু বান্ধব, আমি ইউটিউবের কথা বলছি না, ইউটিউবের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি আমি মুম পৌশালীকেই আমি দিয়েছি, কারণ ওই সময়টা ওরা আমাকে প্রচণ্ডভাবে আমাকে সান্ত্বনা দিয়েছে, আমাকে মেন্টালি একটা, মানে কি বলবো, পেটে আসছে মুখে আসছে না, মেন্টালি সাপোর্ট দিয়েছে। কেউ ছিল না ওই সময়টা, এবং আমরা অনেককে অনেক কিছু খুলে বলতে পারিনি, কি হচ্ছে এটা, কেন হলো এটা, আমরা ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। চাকরিটা চলে যাওয়া মানে কাজটা, কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর আরও বেশি আমরা বিধ্বস্ত ছিলাম। ওই সময় কোম্পানিটা বন্ধ হয়ে যায়, কিভাবে ওরা ছিল সেটা আমি একমাত্র জানি, সেটা আমি কাউকে আর বারবার করে বলতে চাই না। থ্যাংক ইউ মুম পৌশালী, অ্যাট দ্য এন্ড ইউ পিপল ওয়ার দেয়ার, ইভেন পলাশ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আর নবদা আপনাদের মধ্যখানে আসবে না, আর নবদা আপনাদের লাইফে কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আর যাকে নিয়ে আমি আজকে ভিডিওটা করলাম 1 ঘন্টার উপরে, সে আমাকে নিয়ে অবশ্যই ভিডিও করতে পারে, কারণ এখন হয়তো ভিডিওটা দেখার পর সে অনেক কিছু আমাকে নিয়ে হয়তো বাজে মন্তব্য করতে পারে, কোনো প্রবলেম নেই, আমি কোনো রিয়াকশান দেব না, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি কোনো ভিডিও আর করব না, আমি করব না। আমার এটা শেষ ভিডিও, এই বিষয় নিয়ে আমি আলবিদা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই বলবো, এবং আপনার অবদান আমার জীবনে প্রচুর ছিল, অস্বীকার করব না। আসছি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ব্যাস এইটুকুই আমার বলার ছিল।